এই সিলেকশন প্রসেসটা 2016 স্টার্ট হয়েছিল। এই সিলেকশন প্রসেস হচ্ছে আপার প্রাইমারি ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন। সেই সিলেকশন প্রসেস ইনিশিয়ালি হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল এবং জাস্টিস মৌসুমী ভট্টাচার্য কোর্টে তার এই মামলা দীর্ঘ শুনানি হয়। পরবর্তীকালে জাস্টিস ভট্টাচার্য অর্ডার দেন যে স্কুল সার্ভিস কমিশনের ডিরেকশন দেন যে এই যে সিলেকশন প্রসেসে কোনো রকমের দুর্নীতি পাওয়া যায়নি, সুতরাং আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন। তো সেখানে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট ছিল, মানে সাকসেসফুল মিনস হচ্ছে যারা এমপ্যানেল এবং ওয়েট লিস্টেড, তারা সাকসেসফুল ধরা যেতে পারে। তো সেই ক্ষেত্রে যারা এমপ্যানেল ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছে। পরবর্তীকালে 2022 সালে স্টেট গভর্নমেন্ট ডিসাইড করে যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে যে স্কুলগুলোতে যে এক্সিস্টিং ভ্যাকেন্সি আছে সেখানে এই সুপার নিউমেরারি পোস্টতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য 1600 পোস্ট ক্রিয়েট করা হয়। সেখানে দেখা যায় যে যারা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এই যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট হয়েছিল সেখানে কিন্তু তারা রেকমেন্ডেশন লেটার পেয়েছিল। রেকমেন্ডেশন লেটার পাওয়ার পরে কিছু আনসাকসেসফুল ক্যান্ডিডেট তারা এই সিলেকশন, এই যে ক্রিয়েশন অফ সুপার নিউমেরারি পোস্ট, এটাকে চ্যালেঞ্জ করা হয় এবং পরবর্তীকালে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু ওনার যে মামলাটি শুনানি করার পর এরপর একটা স্থগিতাদেশ দেন যে এই যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট হয়েছে সেটার আদৌ কতটা মানে সঠিকভাবে হয়েছে কিনা সেই ভিত্তিতে একটা স্থগিতাদেশ দেন এবং সেই মামলা পরবর্তীকালে সুপ্রিম কোর্ট অব্দি গড়ায়। এর মাঝে যে সিলেকশন প্রসেস হয়েছিল যে SLST 2016, 9, 10, 11, 12, সেখানেও কিন্তু এই সুপার নিউমেরারি পোস্টটার বিষয়ে বলা ছিল এবং ক্রিয়েশন অফ সুপার নিউমেরারি পোস্টটা ইলিগেল। তার ভিত্তিতে আমাদের মহামান্য হাইকোর্টে একটা অর্ডার আসে ডিভিশন বেঞ্চের এবং সেটাও পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যায় এবং ভেরি রিসেন্ট সুপ্রিম কোর্টে একটা ক্লারিফিকেশন আছে যে সুপার নিউমেরারি পোস্ট গভর্নমেন্ট ক্রিয়েট করতে পারে কি পারে না। সেখানে দেখা যায় যে গভর্নমেন্ট তার ক্যাবিনেট ডিসিশন অনুযায়ী সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করতে পারে এবং সেটার ভিত্তিতে কিন্তু একটা অর্ডার পাস হয় যে এই সুপার নিউমেরারি কেস যে পোস্ট যে ক্রিয়েট করা যায় সেটা বৈধতা পায়। পরবর্তীকালে যে আমরা আমাদের যে ক্যান্ডিডেট যারা এই রেকমেন্ডেশন লেটার পেয়ে আছে অথচ স্থগিতাদেশ থাকার জন্য নিয়োগপত্রটা পায়নি, তারা হাইকোর্টে আবেদন করে এবং সেই মামলায় যুক্ত হতে চায় যে আমরা রেকমেন্ডেশন লেটার পেয়ে বসে আছি অথচ কিন্তু আমাদেরকে সরকার নিয়োগপত্র দিচ্ছে না। এই মামলাটা যেহেতু এখনো বিচারাধীন আছে এবং এটার একটা স্থগিতাদেশ রয়েছে এবং সেখানে এই নিয়োগ প্রক্রিয়াটাকে বন্ধ রাখা হয়েছে এবং কাউকে নিয়োগ করা হবে না। তো সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন আসার পরে যখন আমরা মহামান্য বিচারপতির কাছে এটা তুলে ধরি যে আমাদেরকে এই মামলায় যুক্ত করা হোক, যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট মামলা করেছে, যে মামলাটা বিচারাধীন আছে এবং যে মামলার জন্য যারা রেকমেন্ডেশন লেটার পেয়েছে এবং তারা নিয়োগটা পাচ্ছে না, তারা মামলায় আমাদের যুক্ত করার নির্দেশ এবং সেখানে দেখা যায় যে গভর্নমেন্ট একটা অ্যাপ্লিকেশন ফাইল করে যে ইন্ট্রিম অর্ডারটা ভ্যাকেট করা হোক, কারণ সুপ্রিম কোর্টে এখানে একটা ক্লারিফিকেশন দিয়েছে যে সুপার নিউমেরারি পোস্ট গভর্নমেন্ট ক্রিয়েট করতে পারে। কিন্তু সেখানে দেখা যায় যে এই মামলাটি চলাকালীন 2023 সালের এপ্রিল মাসেই কিন্তু এই মামলার যে অন্তর্বর্তীকালীন যে স্থগিতাদেশ সেটার কোনো এক্সটেনশন হয়নি। সেই ভিত্তিতে গতকাল মামলার শুনানি হয়েছিল এবং সেখানে দেখা যায় যখন ইন্ট্রিম অর্ডারই নেই তাহলে যে গভর্নমেন্টের যে ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন যে ফাইল করেছিল তার বৈধতাটা কি আছে, সেই জন্য আজকে মামলাটার ফিক্স ছিল শুনানির জন্য। এবং ইন দ্য মিন টাইম যারা পিটিশনার, যে সাবসিকুয়েন্টলি যে ইন্ট্রিম অর্ডারটা এক্সটেনশন হয়ে আসছিল পরপর, তো তারাও ওভারলুক করেছে যে ইন্ট্রিম অর্ডারটা একটা 2023 সালের একটা নির্দিষ্ট পিরিয়ডের পরে আর এক্সটেনশন হয়নি। সেক্ষেত্রে তারাও বলে যে ভার্বালি যে ইন্ট্রিম অর্ডারটা এক্সটেনশন করা হোক, কিন্তু মহামান্য বিচারপতি তাদেরকেও একটা লিভ দেন যে তোমরা একটা অ্যাপ্লিকেশন ফাইল করো যে ইন্ট্রিম অর্ডার এক্সটেনশন করার জন্য। এবং বোথ
এক্সটেনশন অফ ইন্ট্রিম অর্ডারের যে অ্যাপ্লিকেশন এবং গভর্নমেন্টের যে ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন দুটোই কিন্তু আজকে শুনানির জন্য ছিল, এবং সেখানে মহামান্য বিচারপতি অবজারভেশন দিয়েছেন যে গভর্নমেন্ট যে অ্যাপ্লিকেশনটা ফাইল করেছে, গভর্নমেন্ট যদি দেখা যায় যে ইন্ট্রিম অর্ডারটা অলরেডি এক্সপায়ার করে গেছে, তাহলে গভর্নমেন্ট যখন ফাইল করেছে ধরে নিতে হবে যে গভর্নমেন্ট মেনে নিচ্ছে যে ইন্ট্রিম অর্ডার আছে। তো সেই ভিত্তিতে যে গভর্নমেন্টের যে ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন সেটাকে ডিসমিস করেছেন, এবং পিটিশনারদের যে অ্যাপ্লিকেশন সেটাকে অ্যালাউ করে ইন্ট্রিম অর্ডারটা এক্সটেনশন করা হয়েছে এবং পরবর্তী শুনানির দিন ফিক্স করা হয়েছে। এখানে একটা বিষয় আছে, যারা 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 রেকমেন্ডেশন লেটার পেয়ে বসে আছেন দীর্ঘদিন ধরে, তাদের এগেনস্টে কিন্তু কোনো অ্যালিগেশন নেই, কারণ তারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট হলো সাকসেসফুল ক্যান্ডিডেট, এবং তারা গভর্নমেন্ট যে সিলেকশন প্রসেস, সেই সিলেকশন প্রসেসের একটা আউটপুট, এবং সেখানে তারা কিন্তু বৈধভাবেই কিন্তু এই যে রেকমেন্ডেশন লেটার যেটা পেয়েছিল, এবং তার ভিত্তিতেই কিন্তু তারা ওয়েট করছে, এবং দীর্ঘদিন ধরে 2022 সাল থেকে এই রেকমেন্ডেশন লেটার কিন্তু নিয়ে তারা বসে আছে এবং ওয়েট করছে তারা কখন তারা নিয়োগপত্র পাবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যেটা ক্লিয়ার যে গভর্নমেন্টের কতটা সদিচ্ছা, কারণ যখন দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে কোনো ইন্ট্রিম অর্ডার নেই, তা সত্ত্বেও রেকমেন্ডেশন লেটার যে ইস্যু করলো, পরবর্তীকালে যে পদক্ষেপ ইন্ট্রিম অর্ডারটা ভ্যাকেট হয়ে গেল, এবং সুপ্রিম কোর্টের যে ক্লিয়ারেন্সটাও পেলো যে না গভর্নমেন্ট এই যে সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করতে পারে, তাহলেও তাদের একটা উদাসীনতা ভাব, কারণ সেটাকে পুরো দিকটাকে খতিয়ে না দেখেই এই যে ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন ফাইল করা হলো, এতে আমার মনে হয় এতে এই যে জটিলতা এটা আরও বৃদ্ধি পেল। কারণ যদি দেখা যায় কোনো একটা ইন্ট্রিম অর্ডার ভ্যাকেট হয়ে গেছে, তাহলে সেখানে কিন্তু যদি কোনো এক্সটেনশন না হয় ইন্ট্রিম অর্ডার, তাহলে কিন্তু যে ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন ফাইল করার কিন্তু কোনো প্রভিশন নেই, কারণ তার কোনো প্রয়োজনীয়তাই নেই, কারণ যেহেতু ইন্ট্রিম অর্ডার অলরেডি এক্সপায়ার করে গেছে। ইভিন যদি যারা পিটিশনার যারা এনজয় করছিল ইন্ট্রিম অর্ডারটা যে এই নিয়োগ করা যাবে না, তাদের ক্ষেত্রেও কিন্তু ফেলিওর আছে, তারাও কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর এক্সটেনশন অফ ইন্ট্রিম অর্ডার এটাও কিন্তু তারা ফাইল করেনি। তাহলে গভর্নমেন্ট কিন্তু এই যে ইন্ট্রিম অর্ডারটা এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও যে অ্যাপ্লিকেশনটা ফাইল করলো, সেক্ষেত্রে কিন্তু জটিলতা নতুনভাবে সৃষ্টি হলো।